যারা বাংলাদেশের খারাপ অবস্থা দেখে এত হতাহত দেখে তারা নিজেরা সবকিছু ভুলে যেয়ে তাদের ওয়াদা ভুলে যেয়ে শপথ ভুলে যেয়ে তারা কিন্তু মিছিল করেছিল, এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিছিল করেছিল। কিন্তু মিডল ইস্টের সরকাররা এটাকে এক ধরনের রাষ্ট্রদ্রোহী ভেবে এবং তাদের শর্ত ভঙ্গ করার কারণে তাদেরকে কিন্তু জেলে ঢুকিয়েছিল। এবং এই দেশে যদি পতিত সরকারের যদি পালিয়ে যেতে বাধ্য না হতো তাহলে তাদেরকে কিন্তু এতদিন আমরা ফাঁসিতে দেখতাম। তারা একটা ছবি তোলার জন্য, একবেলা খাওয়ানোর জন্য, একবেলা নিজেরা নিজেদের অড জব করে, অড ভাবে থাকে, তারা বাড়িতে নিতে পারে না, কিন্তু রেস্টুরেন্টে একটা একবেলা ভালো খাওয়া আমাদেরকে খাওয়ানোর জন্য তাদের কি পরিমাণ না তাদের কষ্ট করতে হয়। করোনার সময় যখন বিদেশিরা চলে গিয়েছিল, প্রবাসী যারা ছিল তাদের চাকরি চলে গিয়েছিল, ঠিকভাবে তারা অর্থ পাঠাতে পারে নাই, তখন আমাদের দেশের কতটা খারাপ অবস্থা হয়েছিল। আমি প্রবাসীদের নিয়ে যে কথাটা বলতে চাই, প্রবাসীরা হচ্ছে এমন বাংলাদেশের দুইটা খাত থেকে বাংলাদেশের অর্থ এনে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, দুটো খাত। তার মধ্যে একটা বড়, সবচেয়ে বড় খাতটা হচ্ছে প্রবাসীদের আয়। এই রেমিটেন্সটা না পেলে বাংলাদেশে, প্রত্যেকটা দেশে তো কিছু ছাপানো টাকা থাকে, ছাপানো টাকা তখনই টাকায় অর্থে পরিণত হয় যখন অন্য দেশের সাথে আপনার মুদ্রা বিনিময়ে যে মুদ্রাটা যতটুকু আসে, আমার কাছে এইটা হিসাব। তো সেই জায়গায় প্রবাসীরা প্রায় 1 কোটির ঊর্ধ্বে প্রবাসীরা আমাদের বিদেশে থাকে এবং তারা তাদের আত্মীয় স্বজন দেশের জন্য জান প্রাণ দিয়ে তারা অর্থ উপার্জন করে পাঠায়। এইখানে প্রবাসীদের মধ্যে আবার রকম ফের আছে, শিক্ষিত ধনী প্রবাসীদের চেয়ে আমাদের যারা অড জব করা প্রবাসী তারা সবচেয়ে বেশি অর্থ পাঠায়। যা ইনকাম করে সম্পূর্ণ অর্থ, শুধু দুবেলা দুমুঠো খাওয়া বাদ দিয়ে সম্পূর্ণ অর্থটা দেশে পাঠায় তার আত্মীয় পরিজন এবং দেশের জন্য। তো আমি প্রথমেই তাদের কথা বলতে গিয়ে তাদেরকে আমি মনের অজান্তে বা জানতে তাদেরকে স্যালুট জানাই, কারণ বাংলাদেশ পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে এই প্রবাসী ভাই বোনদের উপর এবং গার্মেন্টসে আমাদের যে ভাই বোনরা কাজ করে তাদের রেমিটেন্সের উপর এখন পর্যন্ত। পরবর্তীতে গার্মেন্টস নিয়ে যে শুল্ক নীতি নিয়ে যা হচ্ছে জানি না কি হবে, তবে আমি এই কথাটা বলি শুধু অর্থই দিচ্ছে তা কিন্তু না, তাদের আরেকটা বড় জিনিস, যারা মানে আপনার থার্ড কান্ট্রি, সেকেন্ড কান্ট্রিতে থাকে, মিডিল ইস্টে থাকে, মালয়েশিয়া বা এইসব দেশে থাকে, তারা তো সরাসরি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রবাসী যারা বিগত সরকারের, পতিত সরকারের বিরুদ্ধচারণ করার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তারা দেখা গিয়েছে কোনো মতে জীবন ধারণের জন্য যা কিছু যেভাবে পেরেছে একটা দেশে যে অড জব করছে। আবার কেউ কেউ আছে অড জব করে কিন্তু তার টাকার একটা অংশ রাজনীতির জন্য খরচ করে, সেটা তো আছেই। এরপরে যেটা, আমি মিডিল ইস্টের ওই প্রবাসীদের কথা বলতে চাই যারা এই জুলাই, আজকে জুলাই অভ্যুত্থানের মাস, এই জুলাই অভ্যুত্থানে যারা বাংলাদেশের খারাপ অবস্থা দেখে এত হতাহত দেখে তারা নিজেরা সবকিছু ভুলে যেয়ে তাদের ওয়াদা ভুলে যেয়ে শপথ ভুলে যেয়ে তারা কিন্তু মিছিল করেছিল, এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিছিল করেছিল। কিন্তু মিডল ইস্টের সরকাররা এটাকে এক ধরনের রাষ্ট্রদ্রোহী ভেবে এবং তাদের শর্ত ভঙ্গ করার কারণে তাদেরকে কিন্তু জেলে ঢুকিয়েছিল। এবং এই দেশে যদি পতিত সরকারের যদি পালিয়ে যেতে বাধ্য না হতো তাহলে তাদেরকে কিন্তু এতদিন আমরা ফাঁসিতে দেখতাম, যারা কিনা পরবর্তীতে তারা ক্ষমা পেয়ে, ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশ সরকারের ছত্রছায়ায় ক্ষমা পেয়ে তারা দেশে চলে এসেছে এবং এখন পর্যন্ত তারা আর যেতে পারে নাই, তাদের নিয়ে অনেক রকম ডিল হচ্ছে এইসব নিয়ে। সো এই সব কিছু মিলে, আর যারা উন্নত দেশে আছে, যারা শিক্ষিত, তারা তাদের শিক্ষা দিয়ে এই সরকারের, গত সরকারের এগেনস্টে তারা কাজ করেছে, যারা যেভাবে থেকে থাকেন এবং তারা সেইভাবে প্রত্যেকেই হয়তোবা তারা ইনকামের জন্য, তাদের জীবন গড়ার জন্য, তাদের রাষ্ট্রে যেহেতু সবকিছু দিতে পারে না, তারা হয়তো প্রবাসে পড়ে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং তাদের দেহটাই পড়ে আছে। কারণ আমরা যখন বিদেশ যাই তখন বুঝি তারা আমাদেরকে খাতির যত্ন না করলে কি এমন আসে যায়, বাংলাদেশের কোন এমপি মন্ত্রীর কি হলো তাতে তাদের কি আসে যায়, তারা একটা ছবি তোলার জন্য, একবেলা খাওয়ানোর জন্য, একবেলা
নিজেরা নিজেদের অড জব করে, অড ভাবে থাকে, তারা বাড়িতে নিতে পারে না, কিন্তু রেস্টুরেন্টে একটা একবেলা ভালো খাওয়া আমাদেরকে খাওয়ানোর জন্য তাদের কি পরিমাণ না তাদের কষ্ট করতে হয়, ছুটি নিতে হয়। এই যে জিনিসগুলো, এইখানে দেশপ্রেম এত প্রকট যে বিদেশে না গেলে মানুষের মনে হয় দেশের প্রতি ভালোবাসা কতটুকু, এইটা বোধহয় আপনার বলার মতো না। এটা গেলে বোঝা যায়, যারা গিয়েছে তারাই বুঝে। অতএব সেই জায়গাটায় আমি টাচ করতে চাই ওইভাবে, ওনারা আমাদেরকে যেভাবে অর্থ বিত্ত ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই জায়গাটায় আমি টাচ করতে চাই। তার মানে এই না যে, আমি জানি না পাপি আপা কিভাবে বলেছেন, হয়তোবা পাপি আপা ওই ধরনের চিন্তা ভাবনা করে বলে নাই। আমি পাপি আপার হয়ে, পাপি আপা আমার সিনিয়র এবং আমি তাকে সম্মান করি, আমি তার হয়ে আমি প্রবাসীদের কাছে আমি দুঃখিত বলছি যে নিশ্চয়ই পাপি আপা বুঝবে, এবং কারো চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না। আমি যতটুকু জানি তার 2-3 সন্তান সবাই কিন্তু বিদেশেই থাকে, তার ননদ দেবররা সবাই বিদেশে থাকে। সো সে কিন্তু নিজের মনে করি হয়তো, বা তার নিজের হয়তো কোনো তিক্ত অভিজ্ঞতা আছে, সেখান থেকে বলতে পারে, আমি ঠিক জানি না। তবে এই জায়গায় আমি বলছি, অবশ্যই বাংলাদেশের যে কোনো নাগরিক ভোটার হওয়ার যোগ্য, ভোট দেওয়ার যোগ্য, এবং তারা যদি সংখ্যায় বেশি হয় তাদের সুবিধার জন্য বাংলাদেশ সরকারের, যখন যে সরকার থাকে, তাদের জন্য অন্যভাবে চিন্তা করা উচিত। কারণ এই 18-20 কোটি জনগণের যখন 1-1.5 কোটি জনগণ বিদেশ থাকে, এটা আমাদের জন্য বিরাট বিরাট অ্যাচিভমেন্ট। আই স্যালুট দেম। আমি এই কথা এক কথায় বলতে পারি যে তারা আমাদের দেশের, এটা যারা মানে ওইভাবে চিন্তা না করবে তারা বুঝতে পারবে না যে তারা পাঠাচ্ছে তাদের ফ্যামিলির কাছে টাকা, ঠিক আছে, কিন্তু টাকাটা তো টাকা আসছে না, ডলার আসছে, পাউন্ড আসছে, আপনার কি রিয়েল আসছে, ইয়েন আসছে, বিভিন্ন ভাবে যে যে দেশে থাকে সেটা যখন বাংলাদেশি টাকায় ভাঙছে তারা, এবং এই টাকাটা দিয়ে বাংলাদেশ সরকার তার পছন্দ মতো জিনিস ক্রয় করতে পারছে, আমদানি করতে পারছে, এটাই হচ্ছে বৈদেশিক নীতি, এটাই হচ্ছে বিদেশ থেকে কেনার, মুক্তবাজার অর্থনীতি থেকে কেনার একটা উপায়। বাংলাদেশি টাকা দিয়ে তো কোনো দেশ দিবে না। আমি যদি আপনাকে আরেকটু বুঝাই, করোনার সময় যখন বিদেশিরা চলে গিয়েছিল, প্রবাসী যারা ছিল তাদের চাকরি চলে গিয়েছিল, ঠিকভাবে তারা অর্থ পাঠাতে পারে নাই, তখন আমাদের দেশের কতটা খারাপ অবস্থা হয়েছিল। এই বৈদেশিক মুদ্রার কারণে যখন বিমানে, যখন বিভিন্ন এয়ারলাইন্স যখন ডলার পাচ্ছিল না, ডলার ক্রাইসিসে ভুগছিল, তখন আমরা আরো বুঝতে পেরেছি যে আমাদের কি অবস্থা। তারা প্রত্যক্ষভাবে তাদের পরিবারকে দেয়, কিন্তু পরোক্ষভাবে কিন্তু রাষ্ট্র, সরকার এটা পায়।